মহারাজ রাজসভায় সে কেমন অস্থির হয়ে আছে। মন্ত্রীমশাই বলল, কি হলো মহারাজ, আজকে কেমন আপনি অস্থির করছেন? মহারাজ বলল, আছে মন্ত্রী, কারণ আছে। আমি হাসবো নাকি কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। মন্ত্রীমশাই বলল, সে কি, এ কি বলছেন মহারাজ? রাজবৈদ্য বলল, এ আবার জটিল কোনো রোগের লক্ষণ না তো? মহারাজ বলল, না না, রোগ ঢোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো, এক সাধু বাবা এসছেন এই কৃষ্ণনগরে আমার আধ্যাত্মিকতা গ্রহণ করতে। গোপাল বলল, সাধু বাবা ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন? মহারাজ, মন্ত্রীমশাই বলল, কেন? এর থেকে বড় প্রশ্ন হলো কোথা থেকে, না মানে সাধু বাবা কোথা থেকে আসছে? মহারাজ বলল, উনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রম করে উনি এবার আসছেন আমার রাজ্যে। গোপাল বলল, ও, আপনার কি কপাল মহারাজ। বলল যে যাই হোক, দেখতে হবে সাধু বাবা যেন কোনো সেবা ত্রুটি না হয়। মন্ত্রীমশাই বলল, না না, হবে না মহারাজ, বাবাকে আমি একেবারে জামাই আদরে রাখবো, আপনি কিছু ভাববেন না। মহারাজ বলল, না না, বাবাকে আদর আপন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। এই বলে রাজসভা শেষ করে দিল। বিকেলে রানী গুরুদেবের শোয়ার বিছানাটা ঠিক করছিল। ওই সময় মহারাজ আসলো আর বলল, দেখো রানী, সাধু বাবার অসন্তুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। রানী বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখেছি কোথায় কি রাখতে হবে। মহারাজ বলল, কিন্তু খাবার দাবারটা? রানী বলল, ওইদিকেও আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, এটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। মহারাজ বলল, বাহ বাহ, এবার তাহলে তো গুরুদেবকে আসার অপেক্ষা। তারপর রাজসভার সবাই গুরুদেবের জন্য রাজবাড়ির বাগানে অপেক্ষা করছিল। একটু পর গুরুদেব আর গুরুদেবের দুইটা চেলা আসলো। মহারাজ বলল, আরে আরে, আমার কি সৌভাগ্য, আপনি এসে গেছেন সাধু বাবা। আমি তো আপনার দর্শন পাবো বলি সেই কখন থেকে আনচান আনচান করছি। তারপর সাধু বাবা আর দুই চেলাকে কক্ষে নিয়ে গেল। রানী বলল, আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন, আসুন একটু জিরিয়ে নিন। সাধু বাবা বলল, আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বলেছিলাম, আমার তো আজকে ব্রত আছে, তাই এদিকে একজন চেলা বলল, তাই ওই 7 রকম ফল আর সঙ্গে 7 লিটার দুধ। সাধু বাবা বলল, বেশ, পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। মন্ত্রীমশাই বলল, এরপরেও আরও গুরুদেব খাবে না? আর আমরা তো গন্ধেই মরে যাব। মহারাজ বলল, না মানে, তবে একেবারে 7 রকম? সাধু বাবা বলল, না না, আমি 7এও নেই, 5এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি, এই সব দিয়ে আজকে দিনটা চালিয়ে নেব। গোপাল দূরে দাঁড়িয়ে বলল, আজ তো সবে ব্রত উদযাপন, এখনই তো চোখ কপালে উঠে এলো। মহারাজ, এখন তো সবে কালির সন্ধে। তারপর সভাসদরা সবাই চলে গেল। একটু রাত হতেই সাধুবাবা বলল, কই রে, কোথায় গেলি সব? হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? চেলা বলো, সত্যি তো, মহারাজের কি টাকা পয়সার অভাব? আজকে গুরুদেবের কি কোনো খাবার জুটবে না? মহারাজ বারান্দায় দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়েছে। ও কি খাই খাই লোক রে বাবা। তারপর রানী গুরুদেবের জন্য খাবার সাজিয়ে নিয়ে আসলো আর বলল, জুটবে তো সাধু বাবা, যেমনটা চাইবে আপনি তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে খাবার সাজিয়ে নিয়ে এসেছি। সাধু বাবা বলল, বাহ বাহ, এই তো কেমন ঠিক সময় মুখের সামনে খাবার নিয়ে এসেছিস। না না, এবার থেকে শুধু তোরই সেবা নেব। মা, তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। রানী বলল, এ তো আমার পরম সৌভাগ্য। তারপর গুরুদেবের খাবার খেয়ে নিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। দিন দিন যেন গুরুদেবের চাহিদা বেড়েই চলেছে।
তাই মহারাজ একদিন রাজবাড়ির বাগানে আলাদাভাবে দেখা করলো গোপালের সঙ্গে। মহারাজ বলল, গোপাল, কিছু একটা করো, ওই গুরুদেবের জ্বালায় আহার নিদ্রা সব মাথায় উঠে গেছে। আমার কিন্তু একে তাড়ানোর উপায় কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে। গোপাল বলল, না না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। মহারাজ বলল, সে নয় ঠিক আছে, চাপাবো, কিন্তু চাপাবো কী করে? গোপাল বলল, বেশ, কিছু নয়, কেবল একটা মাত্র স্বর্ণমুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে। মহারাজ খুশি হয়ে বলল, কি গোপাল, মাত্র একটা স্বর্ণমুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? গোপাল বলল, আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। মহারাজ বলল, আবার কি কাজ গোপাল? গোপাল বলল, কাল সকালে আপনি সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। মহারাজ বলল, বেশ বেশ, এ আর কি এমন কাজ? গোপাল বলল, অবশ্য গুরুদেবকে সরানোর আগে ওর দুটো চেলাকে মেরামত করতে হবে। তারপর মহারাজ গোপালকে একটা স্বর্ণমুদ্রা দিল, আর গোপাল ওই মোহর নিয়ে সোজা নাতি নাতনিদের কাছে গেল, আর ওই স্বর্ণমুদ্রাতে নাতি নাতনিদের দিয়ে বলল, তোরা এই স্বর্ণমুদ্রাটা স্বর্ণকারের কাছে গিয়ে মোহরটা গুঁড়ো করে নিয়ে এসে আমাকে দিবি। উল্টে বলল, হ্যাঁ হ্যাঁ দাদু, হয়ে যাবে, চিন্তা করো না। তো তারপর নাতি নাতনিরা কাছে লেগে গেল, আর গোপাল বিছুটি পাতার গুঁড়ো নিয়ে আবার রাজসভাতে আসলো। এদিকে তো গুরুদেবের স্নান করার সময় হয়ে গেছে, স্নান করবে বলে বসে আছে, আর চেলাদের বলছে, কী রে, আমার স্নানের জলটা গরম করে দিলি বলে তোদের হাতে পায়ে কি এর মধ্যেই বাদ ধরে গেল নাকি? এদিকে চেলারা বলছে, কাজ করে দেব, আবার কোথাও শুনবো। সাধুবাবা বলল, আজ পানের আগে তেল মাখতে মাখতে যে একটু পান চেবো, তারও কি জো আছে? তারপর চেলারা পান আর তেল নিয়ে আসলো। সাধুবাবা একটা পান নিয়ে মুখে দিয়ে দিল। এদিকে ঠিক সময় মতো গোপাল এসে হাজির। গোপাল বলল, শুধু তেলে কি কাজ হয় গুরুদেব? কি যে সে গুরুদেব নাকি সাধুবাবা? বলল, বুড়ি মোটা দেখছি, বেশ কাজের কথা বলছে। গোপাল বলল, এই আর কি শুনলেন? এখনই তো বলাই শুরুই করিনি। গুরুদেব সাধুবাবা চেলাদের বলল, সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলেছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। তোরা চেলা বলল, সেটা আবার কি তেল? নারকেল তেল নাকি সর্ষের তেল? গোপাল বলল, দেখি দেখি কী তেল আছে দেখি। তারপর গোপাল ওই তেলের শিশিটা নিয়ে দেখলো, আর সুযোগ বুঝে বিছুটি পাতার গুঁড়ো ওই তেলে মিশিয়ে দিল। তারপর চেলারা গোপালের হাত থেকে তেলের শিশিটা নিয়ে গুরুদেবের হাতে পায়ে লাগিয়ে দিল, আর যেই না তেল গুরুদেবের শরীরে দিল, চুলকাতে থাকলো। গুরুদেব এদিকে চেলারা তো কিছুই বুঝতে পারছে না যে কেন গুরুদেব এভাবে লাফাচ্ছে আর চুলকাচ্ছে। তারপর গুরুদেব রেগে চেলাদের তাড়িয়ে দিল। সেদিন রাতেই গুরুদেব ঘুমিয়ে পড়েছে। গোপালের সোনার মোহরের গুঁড়ো নিয়ে আবার আসলো, আর গুরুদেবের ঘরে ছড়িয়ে দিল। পরের দিন সকালে মহারাজের কথা মতো সবাই গুরুদেবের দর্শনে এসেছে। সভাসদের সবাই গুরুদেবের প্রণাম করলো। সাধুবাবা বলল, এসেছে সবাই, বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয় রে? ওই দেখি কে কে কী এনেছিস দেখি। মহারাজ বলল, না মানে আসলে ওরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গোপাল বলল, গুরুদেব আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়ব না। তারপর গোপাল একটু এগোতেই দেখলো সোনার গুঁড়ো। গোপাল বলল, দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণ ধুলে সোনায় পরিণত হয়েছে। সাধুবাবা বলল, হ্যাঁ মানে? মন্ত্রীমশাই বলল, গুরুদেব এবার যে আমার বাড়িতে আসতেই হবে আপনাকে। তারপর সাধুবাবা মন্ত্রীমশাই বাড়িতে গেল, আর মন্ত্রীমশাই 7 দিন ধরে খুব যত্ন করে সেবা যত্ন করল, কিন্তু এখনো পর্যন্ত কোনো সোনার চরণধরি পেল না। তাই ওই গুরুদেবের বোঝাকে কীভাবে ঘাড় থেকে নামাবে সেটাও বুঝতে পারছে না। তখন মন্ত্রীগিন্নি বলল গোপালের কাছে সাহায্য নিতে। তারপর মন্ত্রীমশাই গোপালের কাছে গেল। মন্ত্রীমশাই বলল, গোপাল, আমি জানি এই চালাকিটা তোমারই ছিল, কিন্তু এখন কিছু একটা করো। গোপাল বলল, বেশ, দেখি কি করা যায়।
সেদিন দুপুরে গুরুদেব খেতে বসেছে, কিন্তু মন্ত্রীগিন্নি এখনো পর্যন্ত খেতে দেননি। সাধু বাবা বলল, উফ, খুব জোর খিদে পেয়েছে, এখনো পর্যন্ত কোনো খাবার এলো না। ঠিক এই সময় গোপাল খাবারের থালা হাতে নিয়ে আসলো আর বলল, এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সাধু বাবা বলল, সে আবার কি? গোপাল বলল, মন্ত্রী মহাশয় একাই কেন সেবা করবে বলুন, আমরা বাকিরা কি দোষ করেছি? সাধু বাবা বলল, তা কি এনেছিস দেখি। গোপাল তখন খাবারের থালাটা গুরুদেবের সামনে রেখে দিয়ে বলল, এই তো উচ্ছে সিদ্ধ, নিমপাতা ভাজা আর কচু বড়া। সাধু বাবা বলল, ওরে বাবারে, এবার থেকে এসব খেতে হবে নাকি? গোপাল বলল, এই তো সবাই শুরু বাবা, এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিমপাতা, উচ্ছে এই তেতো খাওয়াবেন। অনেকদিন মিষ্টি খেয়েছেন আপনি, তাই এবার একটু তেতো খান, আপনার শরীরে ভালো থাকবে। বাবা এদিকে ন্যাপলাও নিমপাতার শরবত নিয়ে এলো আর বলল, গুরুদেব, আমার মা আপনার জন্য নিমপাতার শরবত পাঠিয়েছেন। সাধু বাবা বলল, ওরে বাবারে বাপ, ঘাট হয়েছে, আমার সেবা খাওয়া, আমি চললাম। গোপাল বলল, সে কি, কোথায় যাবেন বাবা? সাধু বাবা বলল, আমি আবার হিমালয় ফিরে যাব, চললাম আমি। গোপাল বলল, না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি না খাওয়া অবধি আমরা তো আপনাকে ছাড়ব না। বাবা এই বলে নিমের শরবত সাধু বাবাকে খাইয়ে দিল। তারপর সাধু বাবা তো কোনোভাবে এক ছুটে পালিয়ে গেল। তারপর মন্ত্রী মশাই গোপালের কাছে এসে বলল, তুমি আমাকে বাঁচালে গোপাল। মহারাজ বলল, গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।